এসআইআর এর ফলে গোটা রাজ্যে ২৭ লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে, এরকম একটা খবর রটছে। বিষয়টা কি তাই? বিষয়টা কিন্তু সেটা নয়, ২৭ লক্ষ নয়, সংখ্যাটা প্রায় ৯১ লক্ষ। আপনারা যদি দেখেন যে এসআইআর এ যবে ড্রাফট প্রকাশ হলো তবে বাদ গিয়েছিল ৫৮ লক্ষ সামথিং। তারপরে ২৮শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা সেখানে ৬ লক্ষ, এবং ৬০ লক্ষ চলে গেল অ্যাডজুডিকেশনে, সেখান থেকে বাদ গেল ২৭ লক্ষ, প্রায় ৩২ লক্ষ মতো নাম অ্যাড হয়েছিল। তবে এই ২৭ লক্ষ নাম নিয়ে চর্চা বেশি হচ্ছে, তার কারণ প্রথমে যে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল তার বেশিরভাগই ডেড ভোটার বা স্থানান্তরিত হয়ে গিয়েছে বা ডুপ্লিকেট ভোটার। কিন্তু যে ৬০ লক্ষ ভোটার অ্যাডজুডিকেশনে গিয়েছিল, যেখানে ইআরও ঘুরে কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা যার বিবেচনা করলেন, তার থেকে তারা প্রায় ২৭ লক্ষ নাম বাদ দিয়ে দিলেন, যেখান থেকে আবার কয়েকজন সুপ্রিম কোর্টে অ্যাপিল করে, ট্রাইব্যুনালে অ্যাপিল করে তাদের নাম ওঠাতে পারলেন, সেটা হাতে গোনা দুই একজন, দুজন কংগ্রেস প্রার্থী। সেক্ষেত্রে দেখা গিয়েছে তারা ট্রাইব্যুনালে গিয়ে দ্রুত তাদের রায় হয়ে গেল, পাসপোর্ট থাকা সত্ত্বেও তাদের নাম বাদ চলে গিয়েছিল, তো তারা ভোটে দাঁড়াতে পারলেন। কিন্তু সাধারণ মানুষ, যেই ২৭ লক্ষ মানুষের নাম বাদ চলে গেল, তারা কি করবেন? তারা কি এবার ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্ট যা বলছে, সুপ্রিম কোর্টে এই গত পরশু যে মামলা হলো, যে মামলা শুনানি হলো, যদিও সুপ্রিম কোর্ট লিখিত কোনো রায় দেয়নি, কিন্তু সুপ্রিম কোর্টের যা বক্তব্য, তারা একদিকে তো বলছেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে প্যারামিটার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এসআইআর এ কেন এখানে করা হয়েছে, অন্যান্য রাজ্যে তো করা হয়নি, এটা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখেছিল। কমিশনের আইনজীবী সদুত্তর দিতে পারেনি যে বিহারে বা গুজরাটে বা ইউপিতে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, এখানে কেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ২৭ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হলো। একদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি, তিনি তো বলছেন যে ভোটের ব্যবধান, জয়ের ব্যবধান যদি 2% হয় আর যদি 15% নাম বাদ চলে যায়, তাহলে আমরা পরে বিষয়টি বিবেচনা করে দেখব। যদি ম্যাচ জিতেই যায়, তারপরে আর কে সেটার বেনিফিট অফ ডাউট তো পেয়েই যায় যে টিমটা খেললো, বা কোনো একটা টিম। এমনিতেই নির্বাচন কমিশন কিন্তু বেনিফিট অফ ডাউটে রেখেই দিয়েছে একটি দলকে। আচ্ছা, ধরুন ম্যাচটা কেউ জিতেই গেল, তারপরে কি আর দেখা হয় যে আচ্ছা অমুকে যদি খেলতো তাহলে এই ম্যাচটা সে জিততে পারতো, তাহলে ওকে ফিরিয়ে নিয়ে আসা হোক বা ম্যাচটাকে ভন্ডুল করে দেওয়া হোক, বাতিল করে দেওয়া হোক? হয় না তো সাধারণত, তাই না? তো সুপ্রিম কোর্ট তারা বুঝতে পারছে ধাপে ধাপে যে নির্বাচন কমিশনের যে ভূমিকা এই এসআইআর নিয়ে কোথাও না কোথাও গলত্তর রয়েছে। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাতেই কিনা তারা দিয়েছিলেন জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে এই ৬০ লক্ষ যে অ্যাডজুডিকেশনে গিয়েছিল তাদের নাম বিচার করতে। ফলত সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করছে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই বিষয়টি এই রাজ্যে কেন, অন্য কোনো রাজ্যে কেন হলো না, তাহলে সুপ্রিম কোর্টের তো বোঝা উচিত ছিল যে কমিশনের উদ্দেশ্য কি, বা কমিশন এ রাজ্যের ক্ষেত্রে এক ধরনের পদ্ধতি অবলম্বন করেছে, অন্য রাজ্যের ক্ষেত্রে অন্য। কেন সেটা হবে? তাহলে এসআইআর বাতিল করতে পারতো, বা বলতে পারতো যে না, এই ২৭ লক্ষ মানুষকে, যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নামও ছিল, তাদেরকে ভোট দিতে দেওয়া হোক। এই আবেদন কিন্তু করেছিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাট সেই আবেদন নস্যাৎ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বলেছেন যদি তাই করতে হয়, তাহলে তো আবার যে ৭ লক্ষ নাম বাদের যে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা তাদেরকে বাদ দিয়ে দিতে হয়। অর্থাৎ কোথাও গিয়ে কি ব্যালেন্স করার চেষ্টা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ? জানা নেই, এটা তারা বলতে পারবেন। সুপ্রিম কোর্ট বলছেন যে জুডিশিয়াল অফিসাররা যে কম সময়ের মধ্যে যে কাজ করেছেন তা প্রশংসাযোগ্য, তাদেরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আচ্ছা, তাদেরকে তো আপনারাই নিয়োগ করেছিলেন কাজ করার জন্য, আর যদি কম সময়ের কথা বলেন, তাহলে তো বলতে হয় এই কম সময় তো নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে, আপনারাও তাতে সহমত পোষণ করেছেন। কেন এসআইআরটা ২০২৪ সালের ভোটের পর করা হলো না, ভোটের আগে আগে এই ৩-৪ মাসের মধ্যে কেন করা হলো? এতটা শর্ট টাইম বেছে নেওয়া হলো, এবং একটা এমন সফটওয়্যার দিয়ে করা হলো যে সফটওয়্যারে ছত্রে ছত্রে ভুল ধরা পড়ছে। কমিশন নিজেও মানছেন যে হ্যাঁ, সফটওয়্যারে কোথাও তো এরার রয়েছে, কোথাও ভুল রয়েছে। এহেন ভুল সফটওয়্যার দিয়ে, যেটা ট্রায়ালও হয়নি, সেই সফটওয়্যার একেবারে চালিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মানুষের উপরে, বাংলার মানুষের উপর চালিয়ে দিয়ে ভোট ঘোষণা হয়ে গেল, ভোট চলেও এলো, আর কয়েকদিন পরেই নির্বাচন, কিন্তু ২৭ লক্ষ মানুষ তারা এদোর ওদোর ঘুরে বেড়াচ্ছেন, ট্রাইব্যুনালে যাবেন, তারপরেও তারা জানেন না তারা ভোট দিতে পারবেন কিনা। অন্তত সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে এবার ভোট না দিলে কি হবে। তাই তাদের ভাগ্য ঝুলে রইল, তারা ভোট দিতে হয়তো পারবেন না, কারণ সুপ্রিম কোর্ট তেমন কোনো নির্দেশ দেয়নি যে ২৭ লক্ষ মানুষ এবার অন্তত ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন বলেছিল যে যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম রয়েছে
তাদেরকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না, তারা অটোমেটিক্যালি চলে আসবেন। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে থেকে এই ২৭ লক্ষ মানুষের নাম বাদ গেছে, যাদের হয়তো কারো কারো পাসপোর্ট রয়েছে, অন্যান্য ডকুমেন্টস তো রয়েইছে। তা সত্ত্বেও তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি কি জিনিস এতদিনে আপনারা বুঝে গিয়েছেন। নামের বানানে ভুল, সারনেম হয়তো সারনেম লিখতে গিয়ে কেউ এধার ওধার করে দিয়েছে, হ্যাঁ, কোথাও ইউ কোথাও ও এদিক ওদিক ঘুরে গিয়েছে, উচ্চারণের সমস্যা, সফটওয়্যার এগুলো বেঁচেছে। আপনি প্রদীপ দুরকম বানান লিখতে পারেন, হ্যাঁ, PRA DIP লিখতে পারেন, PRA DEEP লিখতে পারেন। এখন এটা কোনো একটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরছে এরা। তো এরকমই প্রচুর ক্ষেত্রে এমন হয়েছে, ধরা হচ্ছে কারো হয়তো ৬ জন ছেলে রয়েছে, ৬টা সন্তান রয়েছে, তারা কি করে থাকতে পারে, মানে ৬টা সন্তান কি করে থাকতে পারে, এটাও লজিক্যাল ডিসক্রিপেন্সি। আবার কারো হয়তো ৩ জন সন্তান রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আরো ৩ জনকে তার সাথে সেম সারনেম জুড়ে দেওয়া হয়েছে, তারা খুঁজে বেড়াচ্ছেন, সামাজিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন যে তার বাবার আরো ৩টে ছেলে মেয়ে কোথা থেকে চলে এলো। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। আবার এরকম ঘটনাও ঘটেছে যে বাবা ছেলের ডিফারেন্স হয়তো ১০ বছর। সে নামগুলো যদি সন্দেহ থাকে সেগুলো যাচাই করা নিঃসন্দেহ দরকার। কারণ গ্রাম বাংলার মানুষের অনেকেরই বয়স মনে থাকে না, এটা যেমন হয় তারা বয়স লিখতে গিয়ে বা ডকুমেন্টস দিতে গিয়ে এরকম ভুল হতে পারে। আবার এটাও হতে পারে যে সে হয়তো সত্যি ভুলভাল রয়েছে, তার হয়তো এরকম কোনো ভোটার নেই, অস্তিত্বই নেই, সেটা হয়তো দেখানো হয়েছে। সে শাসক দল করুক বিরোধী দল করুক, যেহেতু শাসন ক্ষমতায় যারা রয়েছে তাদের বিরুদ্ধেই এই অভিযোগ ওঠে, ফলস ভোটার হয়তো হতেই পারে। সেরকম বাদ যাক, এটা নিয়ে কারো কোথাও আপত্তি ছিল না। কিন্তু প্রথম যে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে এটা নিয়ে খুব বেশি মানুষের মধ্যে হইচই ছিল না। সুপ্রিম কোর্ট বলছে যে কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি সুজয় পাল, তিনি বলেছেন সুপ্রিম কোর্টকে যে ৩৪ লক্ষ আবেদন জমা পড়েছে ট্রাইব্যুনালে। তো এই ৩৪ লক্ষ হয়তো এই ২৭ লক্ষ প্লাস হয়তো এমনটা হতে পারে যারা আগে বাদ গিয়েছিলেন তারা অ্যাপিল করেছেন, বা কেউ কেউ হয়তো ট্রাইব্যুনালে অনলাইন অফলাইন দুটোতেই অ্যাপিল করে বসে আছেন। তো এরকম ঘটনা ঘটতেই পারে, তো সেটা যাচাই করার ভার তো এই ট্রাইব্যুনালের। এখন এই ট্রাইব্যুনালকেও কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, ফলে তো তারা যতটা সময় পারবেন, যখন পারবেন, যখন খুশি পারবেন কাজ করবেন, যখন ইচ্ছা কাজ করবেন না। কারণ এটা পুরোটাই এখানে কিন্তু একটা কোথাও দায়বদ্ধতা নেই, পুরোটাই চ্যারিটি টাইপ হয়ে যাচ্ছে। মানে কোথাও এখানে টাইম লাইন নেই যে অমুক ডেটের মধ্যে শেষ করতে হবে, কারণ ধরেই নেওয়া হচ্ছে এই ২৭ লক্ষ মানুষ এবার আর ভোট দিতে পারবেন না। এখন যিনি ভোট দিতে পারবেন না, যার ভোটার কার্ডটাই অবৈধ হয়ে যাচ্ছে, ফলে তো তারা আতঙ্কে ভুগছে যে এরপরে তো তার ব্যাংকের অ্যাকাউন্টটা বাতিল হয়ে যাবে, তাকে কেওয়াইসি জমা দিতে বলবে, সে যখন জমা দেবে তার ভোটার কার্ডটা দিতে পারবে না, তার হয়তো আধার কার্ডটা বাতিল হবে, একে একে সমস্ত কার্ডই বাতিল হতে থাকবে, ফলে তো তারা আতঙ্কের মধ্যে ভুগছেন। এই বিষয়টা সুপ্রিম কোর্টের বিবেচনা করা উচিত ছিল বলে অভিজ্ঞ মহলও মনে করছে যে সুপ্রিম কোর্ট এবার অন্তত এই ২৭ লক্ষ মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে পারত, বাট সুপ্রিম কোর্ট করলো না। কারো কারো বক্তব্য যে দেশের যে যে ইনস্টিটিউশনগুলো, সেই ইনস্টিটিউশনগুলো একে একে সবই ধ্বংস হয়ে যাচ্ছে, গণতান্ত্রিক দেশের গণতন্ত্রই একেবারে বিপন্ন হয়ে গিয়েছে এই বর্তমান যে কেন্দ্রীয় সরকার তাদের আমলে। বিরোধীরা তো অভিযোগ করছে, কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী তিনি রাজ্যে আসছেন, এতদিন পরে তিনি তার ঘুম ভেঙেছে, রাজ্যে প্রচারে আসছেন, প্রচারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, সে তিনি করতেই পারেন, বিরোধী দল তারা করতেই পারেন, কিন্তু তারাই আবার কেন্দ্রে ইন্ডি জোটে রয়েছেন। এমন তিনি বলছেন যে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, জেনে শুনে এমন দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে তারা কেন জোট করেন আমি জানি না। বাট তিনি এই রাজ্যের এই SIR নিয়ে কিন্তু খুব বেশি যে কথাবার্তা বলেছেন এমনটা নয়। বিহার নিয়ে খুব তার বক্তব্য পাওয়া গিয়েছিল, হরিয়ানায় নির্বাচন মিটে যাওয়ার পরে কথা বলেছিলেন, কর্ণাটকেও নির্বাচন মিটে যাওয়ার পরে কথা বলেছিলেন, কিন্তু যখন হওয়ার কথা, যখন সোচ্চার হওয়ার কথা ছিল, যখন আন্দোলনের কথা ছিল, তখন তাকে দেখা যায়নি। হ্যাঁ, এই রাজ্যের প্রদেশ কংগ্রেস তারা ইন্ডিভিজুয়ালি তাদেরকে দেখা গিয়েছিল আন্দোলন করতে, CO দপ্তরে তারা গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু এখানে কংগ্রেসের বা প্রদেশ কংগ্রেস ছাড়া আমি বলছি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর সোচ্চার হওয়ার জায়গা কিন্তু ছিল। তারা সেটা কি কারণে ছেড়ে দিলেন নির্বাচন কমিশনকে আমি জানি না, বা কেন্দ্রীয় সরকারকে। ফলত এই মুহূর্তে লড়াইটা কিন্তু দাঁড়াচ্ছে বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নয়, লড়াইটা কিন্তু দিদি ভার্সেস EC হয়ে গিয়েছে এখন। কারণ বিজেপি যত না করছে তার 4 গুণ কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নাকি হোয়াটসঅ্যাপে, যদিও সেটা যে স্ক্রিনশট অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস শেয়ার করেছে সেটা যাচাই করা
সম্ভব হয়নি, তারা নাকি হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীর গাড়ি তল্লাশি করতে হবে, এরকম নির্দেশ নাকি দেওয়া হচ্ছে এবং তৃণমূল কর্মীদের বা নেতাদের গাড়ি তল্লাশি করার নির্দেশ যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বিজেপি নেতারা দাপিয়ে বেড়াচ্ছেন, তারা পুলিশের উপর চোটপাট করছেন। সোফার এখনো পর্যন্ত তেমন ব্যবস্থা হয়নি। ওদিকে কমিশনের কেউ এক কমিশনের পক্ষ থেকে আবার বার্নল কিংবা বোরোলিন রাখার কথা বলছে, যদিও এই ধরনের প্রচারের মানে যৌক্তিকতা জানতে চেয়েছে নির্বাচন কমিশন। তো সব মিলিয়ে লড়াইটা যত না বিজেপির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইলেকশন কমিশনের, নির্বাচন কমিশনের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্ঞানেশ কুমারের। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সভামঞ্চে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে তোপ দাগছেন। অপরদিকে নির্বাচন কমিশন তারাও কোথাও গিয়ে যেন একটা পণ করে নিয়েছেন যে এনিহাও তারা তৃণমূল কংগ্রেসকে হারাবেই, এমন একটা পণ করেছে বলে মনে করছে অনেকে। তাই বিজেপি জোর গলায় বলছে যে তারাই ক্ষমতায় চলে এসছে। এই জোর তারা সাংগঠনিকভাবে যত না পাচ্ছে, তার থেকে অনেক বেশি পাচ্ছে যে কমিশন তাদের হয়ে খেলে দেবে, এই ভাবনা থেকে মনে করছে রাজনৈতিক মহল। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।